আমি আবার গাড়ি থেকে একটা বড় রডের খণ্ড নিয়ে আসলাম। নিজের সেফটির জন্য সবসময় এটা সাথে থাকে। আমরা গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালাম। ওখানে একটা ভার্সিটির ছাত্র সংগঠনের সেক্রেটারি, তাই কেউ কিছু বলতে পারে না, সবাই ভয় পায়। ওর নাম সুহেল। কি হলো, সামনে দাঁড়ালি কেন? নিধি আবুকে কি বললি তুই? এটা সিনিয়রদের ব্যাপার, তুই বুঝবি না। এই কথা বলার সাথে সাথে আমি রড দিয়ে ওর মাথায় আঘাত করলাম। মাথায় আঘাত করা দিয়ে মাথা থেকে ছিটকে রক্ত পড়তে শুরু করলো। সুহেল মাথা ধরে বসে পড়ল। এটা দেখে ওর সাথে ওর দুজন ফ্রেন্ড ছিল, ওরা এগিয়ে আসলো। ওদের দুজন ফ্রেন্ডকেও একই অবস্থা করলাম। তারপর সোহেলকে আমি কলার ধরে দাঁড় করালাম। কি বলছিলি? আমি ছোট, তাই না? দেখ, আমার সাথে কাজটা কিন্তু তুই ঠিক করছি না, পরে পস্তাবি। পরেরটা কখনো আগে ভাবে নাই নীল। তুই বুঝতেও পারছিস না কি হবে তোর। এই কথা বলাতে লাথি মেরে সোহেলকে ফেলে দিলাম। এতক্ষণে ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের কাহিনী দেখতেছে। আমি বলতে শুরু করলাম, সিনিয়র দেখে তোদের মতো মানুষরূপী জানোয়ারদের সম্মান করি, না হলে তোর মতো ছেলেদের ব্যবস্থা নেও আমার বাম হাতের মামলা। তুই কি হয়েছিস? তোর চাইতে বড় বড় পাপীরা এই ফারহানকে সবসময় বাপ ডাকে, খোঁজ নিয়ে দেখিস। আমি আবার রডটা হাতে নিলাম, শৈলের পায়ে একটা আঘাত করলাম। প্লিজ মাফ করে দে। কেন, টিজ করার সময় মনে ছিল না তোর? কখনো এমন করবো না, এবারের মতো মাফ করে দে। তোদের মতো মানুষদের মাফ করলেও পাপ হবে। এই বলে ওর আরেক পাতে একটা আঘাত করলাম। হঠাৎ নিধি আপু কথা থেকে দৌড়ে এসে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আপুর হাত ছাড়িয়ে দিলাম, আবার গিয়ে সোহেলের বুকে লাথি মারলাম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপু এসে আমাকে জড়িয়ে ধরল। আপুর ছোঁয়া পেয়ে আমার সব রাগ উধাও হয়ে গেল। কলেজের সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। সিনিয়র মেয়ে হয়ে জুনিয়র ছেলেকে এইভাবে জড়িয়ে ধরে আছে। গ্যাঞ্জামের কথা শুনে কলেজের ভিপি আসলো। কলেজের ভিপি হলো জয়ের বড় ভাই, ওনার নাম রায়হান। সুহেল গিয়ে রায়হান ভাইয়াকে অনেক ভুলভাল বোঝাতে লাগলো। আমি হাসতে লাগলাম। রায়হান কোনো কথা না বলে ডিরেক্ট আমার সামনে আসলো। কি হয়েছে নীল? ভাইয়া, ও নিধি আবুকে ডিস করেছে। ওকে, তোমরা যাও, আমি সব সামলে নেব। ধন্যবাদ ভাইয়া। তারপর রায়হান ভাই ও সুহেলকে কিছুক্ষণ কেলানি দিল। নিধি আপু আমাকে নিয়ে ক্যান্টিনে চলে আসলো। আমাদের সাথে জয়, রানা, রাজু আর নিধি আপুর কিছু বান্ধবী আসলো। আমরা গিয়ে একটা টেবিলে বসলাম। তোকে ওদের সাথে ঝামেলা করতে কে বলেছে? ওরা তো আমাকে বাজে কথা বলবে, আমি চেয়ে চেয়ে দেখবো। ওরা বখাটে ছেলে, যদি পরে তোর কোনো ক্ষতি করে। দেখো আপু, তুমি ভালো করে জানো আমার সামনে ওরা কিছুই না। শুধু তোমাকে কথা দিয়েছি বলে জ্ঞানসাম করি না। না, তোর এসব করতে হবে না। তোর কিছু হলে বাঁচতে পারবো না আমি। হুম। যা, ক্লাসে যা এখন। তুমি যাও, আমি একটু পরে যাব। ওকে। আপু ক্লাসে চলে গেল, আমরা ক্যাম্পাসে চলে গেলাম। মামা, একটা মেয়ে পছন্দ হয়েছে। কে সে? আমাদের এই বিভাগেরই, গতকাল নতুন ভর্তি হয়েছে। কে মেয়েটা? এই যে মাঠে বসে আছে। মেয়েটাকে পেছন থেকে দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আমি মেয়েটার পেছনে গিয়ে ডাক দিলাম। আমার দিকে তাকালো মেয়েটা, আর কেউ না, তানহা। ওর সাথে আছে জান্নাত, আমাদের ক্লাসমেট, যার সাথে শপিং মলে দেখা হয়েছিল। আরে নীল, তুই? আমারও তো একই প্রশ্ন। আমি তো এখানেই ভর্তি হয়েছি। আমিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তাহলে তো ভালোই হলো। তানহা, তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, বল। এদিকে আয়, পার্সোনাল কথা। চল। প্রপোজ করবি নাকি? আমার এত মোড়ার শখ নেই নিধি আপুর হাতে। যতই বলস না কেন, নিধি আপু তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ, জানি তো। তারপর আমি আর তানহা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে আমি আর তানহা একটা টেবিলে বসলাম। আমরা কফি খেতে লাগলাম। কি বলবি বল। আগে বল, রাখবি? ওকে, বল। আমার এক ফ্রেন্ড তোকে পছন্দ করে। তো? ওর সাথে রিলেশন করবি? সরি, আমি পারবো না। প্রবলেম কি? তুই ভালো করে জানিস আমি তোকে লাইক করি, বাট নিধি আপু তোকে অনেক ভালোবাসে, তাই তোর লাইফ থেকে সরে এসেছি। আমি রিলেশনে জড়াতে চাই না। প্লিজ রাজি হয়ে যা তুই। সরি রে। আমি তানহার হাত ধরে ফেললাম। প্লিজ রাজি হয়ে যা, ছেলেটা অনেক ভালো, ও তোকে অনেক ভালোবাসে। এই ফার্স্ট টাইম ও কোনো মেয়েকে ভালোবেসেছে। তুই অনেক লাকি রে। ওকে, ওর নামটা কি? ছেলেটা তার জন্যই তো সকালে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল।
তুই চিনলি কেমন করে? আমি আমার এক ফ্রেন্ডের কাছে ওর নাম জিজ্ঞাসা করেছিলাম। হুম। তখন কেউ একজন এসে আমার হাত ধরে টান দিয়ে উঠিয়ে টাচ করে আমার গালে একটা থাপ্পড় মারল। আমি তাকিয়ে দেখি নিধি আপু। আমি অবাক হয়ে গেলাম, নিধি আপু আমার গায়ে হাত তুললো। তোর মতো চরিত্রহীন লম্পটকে ভালোবেসেছিলাম আমি? আমার ভাবতে ঘৃণা করতেছে। কি বলছো এইসব? এই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড তাই না? তুই যখন মাঠ থেকে ওর সাথে আসতেছিলি তখনই তোদের আমি ফলো করি। আরে এসে শুনি মেয়েটা তোকে ভালোবাসার কথা বলছে, আবার তুই ওর হাত ধরে আছিস। ভুল বুঝতেছো তুমি। নিজের চোখ কখনো ভুল হতে পারে না। প্লিজ আপু আমার কথাটা শোনো। চোখের দেখা কিন্তু ভুল হয়। আমি আপুর হাতটা ধরে ফেললাম। আপু সাথে সাথে আমাকে আরেকটা থাপ্পড় মারল। তোর সাহস হলো কি করে আমার হাত ধরার, চরিত্রহীন ছেলে? আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণে কলেজের সবাই ক্যাম্পাসে চলে এসেছে, আমার সব ফ্রেন্ডরা, নিধি আপুর ফ্রেন্ডরা। আমি শুধু নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছি। আপু, আমাদের কথাটা শুনেন। তানহা প্লিজ চুপ হয়ে যা। আমার কথা শুনে তানহা আর কিছু বলতো না। তখন সোহেল আর কিছু ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে আসলো। এখানে এভাবে একটা মেয়েকে কেন বিরক্ত করছিস? আমাদের ব্যাপার আমাদের বুঝতে দে। এই বলাতে সোহেল আমার গালে একটা থাপ্পড় মারল। আপু কিছুই বলছে না। এটা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আপু কী করে এতটা স্বার্থপর হয়ে গেল? জয়রানা ওরা এগিয়ে আসতে চাইলে আমি হাতের ইশারা দিয়ে ওদের থামিয়ে দেই। আমি উঠে যাই, গিয়ে আবারও আপুর হাতে ধরি। আপু প্লিজ ঠান্ডা মাথায় কথা বলি আমরা। সোহেল এবার এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আবার তুই মেয়েটাকে বিরক্ত করছিস? প্লিজ আমাদের কথার মাঝখানে তুই আসিস না। এত সহজে তোকে ছেড়ে দেব? এই বলে সোহেল আমাকে মারতে লাগলো। আমি শুধু আপুর দিকে তাকিয়ে আছি। কি করে পারলো এতটা স্বার্থপর হতে? মার খাওয়াতে যতটা কষ্ট না হচ্ছে, তার চাইতে বেশি কষ্ট হচ্ছে আপুর এমন বিহেভিয়ারে। আমার ফ্রেন্ডরা আর সহ্য করতে না পেরে সোহেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে টেনে উঠালো। তখনই ক্যাম্পাসে প্রিন্সিপাল সহ আরও স্যার আসলো। কি হচ্ছে নীল এখানে? তোমার এই অবস্থা কেন? আমি বলছি স্যার, এখানে আমার নিধিকে বিরক্ত করছিল, হাত ধরছিল জোরে করে, তাই এসব সহ্য না করতে পেরে এমন করেছি স্যার আমরা। কিন্তু নিধির চাচাতো ভাই তো নীল। তাই বলে কি যা ইচ্ছে তাই করবে, যখন খুশি হাত ধরবে? নিধি আপুর এই কথা শুনে আমি ক্যাম্পাস থেকে চলে আসলাম। পেছন থেকে আমার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। আমি কারো ডাকে সাড়া না দিয়ে কলেজের পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে এসে সিঁড়িতে বসে পড়লাম। চোখে হাত দিয়ে দেখি পানি। হ্যাঁ, আজকে চোখের পানি অটোমেটিক পড়ছে, কোনো বাদ মানছে না। আমি মাথা নিচের দিকে দিয়ে বসে আছি, আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছি। কি থেকে কি হয়ে গেল? সব সুখ সবার কপালে সয় না, আজকে তার প্রমাণ পেলাম। আমার কাঁধে কেউ হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি তানহা, ওর সাথে জয়, রানা, রাজু আছে। জয় এসে আমার পাশে বসলো। আরে সরে কিসের জন্য? আমার জন্যই নিধি আপু তোকে ভুল বুঝলো। আরে না, এটা আমার কপালে ছিল। তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে নিধি আপুকে বুঝিয়ে বলবো, তাই হবে। না রে, তারা দরকার নেই। কেন? দেখ, ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর নির্ভর করে। সে যদি আমাকে ভালোবাসতো, বিশ্বাস করতো, তাহলে আমার কথাটা শুনতো। নিধি আপু তোকে অনেক ভালোবাসে, তাই হয়তো তোকে ভুল বুঝতে সময় লাগেনি। তোদের ওই অবস্থায় দেখে তার রাগ উঠে গেছে। জানিসই তো সে একটু না অনেকটাই রাগী। প্লিজ ওনার কথা এখানে আর বলবি না। আর জয়, আমি এখন তোদের বাসায় যাব, বিকালে ওখান থেকে নানুর বাসায় চলে যাব। ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবলে হতো না? প্লিজ এই বিষয়ে আর একটা কথা বলতে চাই না। আচ্ছা তাহলে সবাই আমার বাসায় চলো। দুপুরের খাবার খেয়ে নীলকে বাস স্টপে দিয়ে এসে যে যার বাসায় চলে যাবে। ওকে, তাই কর। মিস তানহা, আপনার কি আমার বাসায় যেতে কোনো প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম নেই। শালা এখনো কিসের আপনি আপনি বলস? আর তুমি করে বলবে, আর তোর লাইন ক্লিয়ার। আমাদেরটা না হয় হলো, বাট আমাদের জন্য তোকে নিধি আপু কতটা ভুল বুঝলো। আরে বাদ দে এসব। তার মানে তানহা তুমি রাজি? আমি নীলের কোনো কথা ফেলি না। এই বলাতে জয় তানহাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে জড়িয়ে ধরাতে তানহা অনেকটা অপ্রস্তুত হয়ে গেল। তানহা আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারা দিয়ে তানহাকেও জড়িয়ে ধরতে বললাম। তারপর তানহাও জড়িয়ে ধরল। রোমান্স পরেও করতে পারবি। এই বলাতে দুজন দুজনকে ছেড়ে দিল। তারপর আমি বললাম, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তারপর জয় ওর আম্মুকে ফোন দিয়ে বলল আমরা
ওদের বাসে যাচ্ছে। আমি পেছনে গেট দিয়ে বাইরে হচ্ছি, তোরা গাড়ি নিয়ে সামনে গেট দিয়ে বের হ। ওকে। যাওয়ার সময় রানার কাছে গাড়ির চাবি পাঠিয়ে দিলাম। আব্বুকে জানি চাবিটা দিয়ে যাই। তারপর আমি পেছনের গেট দিয়ে বের হলাম। আবার আমার নিধি আব্বুর কথা মনে হলো, মনটা খারাপ হয়ে গেল। জয়ের গাড়ি আমার সামনে নিয়ে আসলো। তানহা জয়ের পাশের সিটে বসেছে, আমি রানা রাজু পিছনে বসলাম। সারা রাত আমি একটা কথাও বলি নাই। ওরা অনেক কথা বলানোর চেষ্টা করেছে, বাট ব্যর্থ হয়েছে। ওরা এখন চুপ করে আছে। জয়ের বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ল। আমি গাড়ি থেকে নেমে কারো অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। জয়ের ছোট বোনে সে দরজা খুলে দিল। জয়ের ছোট বোনের নাম রাইসা, ক্লাস 10-এ পড়ে। কেমন আছো নীল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস পিচ্ছি? অনেক ভালো। আমার চকলেট কই? আসলে হুট করে এসেছি তো, তাই আর আনা হয়নি। ওকে, ভিতরে আসো। জয়রাও এসে পড়ল, তাই ওদের সাথে একসাথে ভিতরে গেলাম। রাইসা তানহার সাথে পড়ছি হলো। আন্টি কোথায়? কিচেনে। আমরা কিচেনে চলে গেলাম, দেখি আন্টি রান্না করতেছে। আন্টির সাথে কুশল বিনিময় করলাম। তানার সাথে আন্টিকে পরিচয় করিয়ে দিলাম। আমরা জয়ের রুমে গেলাম। জয়ের রুমে গিয়ে আমরা বসে আছি। রাইসা আসলো রুমে কফি নিয়ে, সবাইকে কফি দিল। ভাইয়া, সত্যি কি তানহা আপু তোমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? মানে? না, আসলে গাড়ি থেকে নামলে যেভাবে গাড়ির দরজা খুলে দিলে মনে হয় তোমার স্ত্রী। বেশি পেকে গেছিস তাই না? হুম। সবাই আড্ডা দিতে লাগলো। আমি চুপ করে বসে আছি, ওরা কথা বলছে। একটু পরে আন্টি আসলো। আন্টি এসে আমাদের সাথে একটু আড্ডা দিতে লাগলো। আন্টি চলে গেল। আমার ফোনটা বেজে উঠলো, দেখি আম্মু কল দিছে। আম্মু বলো। কোথায় তুই? জয়ের বাসায়। নিধির সাথে কিছু হয়েছে তোর? না তো। তাহলে আসছে থেকেই কান্না করছে? জানি না আমি। বাসায় আয়। আজকে বিকালে নানুর বাসায় যাব। হঠাৎ করে? ভালো লাগতেছে না, কিছুদিন ঘুরে আসে। বাসায় আয়, কাপড় নিয়ে যা। যাওয়ার সময় মার্কেট থেকে নিয়ে নেব। ওকে। আমার সিম অফ থাকবে, নানুটা দিয়ে ফোন দিব। সাবধানে যাবি। দুপুরে আবু খেতে না চাইলে জোর করে খাইয়ে দিও। ওকে। তারপর আম্মু কল কেটে দিল। দেখ নীল, আর একবার ভেবে দেখ। আর ভাবার কিছু নেই। চল এখন খেতে চল। তারপর আমরা নিচে চলে গেলাম, খেতে বসলাম। খাওয়া শেষ হলো, আমরা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আড্ডা দিলাম। তারপর আন্টি আর রাইসের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। জয়, রানা, রাজু, তানহা আমার সাথে বাস স্টপে আসলো। আমি সিম এটা অফ রাখবো। তাহলে যোগাযোগ হবে কি করে? নিউ সিম নেব। ওকে। বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে, আসি আমি। ওকে, সাবধানে থাকিস। তোরাও ভালো থাকিস। আমি বাসে উঠে গেলাম। আমি ভেতরে গিয়ে সিটে বসলাম। সকালে জয় অনলাইনে টিকিট কেটে রেখেছিল। বসে আছি, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম পাশের সিটে কেউ নেই হয়তো, তাই এক সিটে বসে আর এক সিটে পা দিলাম। কানে হেডফোন লাগিয়ে নিলাম, গান শুনতেছি। তখনই কেউ একজন আমার শরীরে ধাক্কা দিল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে। অচেনা মেয়েটি আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে। বুঝলাম না এভাবে কেন তাকিয়ে আছে।